একটিমাত্র বিমান দুর্ঘটনায় কেড়ে নিল হাজারো মায়ের বুক। যাদের বুক খালি হয়েছে তারাই জানে তাদের বেদন। যার হারায় সেই বুঝে হারানোর বেদনা। কত কষ্ট তাদের মায়েদের মনে। কেউ হারিয়েছে মা, কেউ হারিয়েছে তাদের সন্তান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই তো জানেন যে সবার মনের কি অবস্থা, কিছুই বলার নেই। তারপরেও কাজ করতে হবে বিদায় ভিডিও আপলোড দিচ্ছি। সবসময় আপনাদের সাথে কিচেনের যত প্রয়োজনীয় কাজ আছে দ্রুত কিভাবে সেটা করা যায় এবং খুব সহজে করা যায় এগুলোই কিন্তু শেয়ার করে থাকি। কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সেই সব টেকনিকগুলোই দেখাবো যে টেকনিকগুলো আপনাদের কাজকে সহজ করবে, কিন্তু আমি কথাগুলো বলবো অন্য কথা। সেটা হচ্ছে যে আমরা যে বিমান দুর্ঘটনাটা দেখেছি সেটা দেখার পর সত্যি বলতে কি আমার বাসার একদম কাছাকাছি। তো এটা দেখার পর আমি কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারছি না। যতবার বাচ্চাগুলোর কথা চিন্তা করছি ততবারই আমার নিজের সন্তানের কথা মনে পড়ছে। কেন মনে পড়ছে জানেন? কারণ কয়েকদিন আগেই আমার ছোট মেয়ে 5 বছর বয়স, তার গায়ে শুধুমাত্র গরম পানি মানে সোপ নুডলস যেটাকে বলে সেটা পরে তার গায়ের অর্ধেক অংশ পুড়ে গেছে। তার হাতের অংশটা প্রায় 15 দিন ওকে ড্রেসিং করতে হয়েছে। সেই ড্রেসিংয়ের জায়গাটা আমি কখনো চেয়ে দেখতে পারিনি। তার বাবাকে দিয়ে আমি পাঠিয়েছি ড্রেসিং করার জন্য। 15-16 দিন ড্রেসিং করার পর ওর ব্যান্ডেজটা যখন খুললো তখন কেমন যে লাগছিল এটা দেখে আমার, মানে আমি আপনাদের বোঝাতে পারবো না। আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। আমি এখন যে বাচ্চাদের অগ্নিদগ্ন দেখছি এবং মারা গেছে তাদেরকে দেখার পর বারবার আমার সন্তানের কথা ভাবছি। মনে হচ্ছে ওগুলো সবাই আমার সন্তান। তাদের কষ্টটা আমি ফিল করছি যে রান্না করার সময় একটু আগুনের ফুলকি কিংবা একটু তেলের ছিটা আসলে কতটা কষ্ট লাগে, কতটা খারাপ লাগে। কিন্তু তাদের যে আগুনটা লেগেছে এটার ভয়াবহতা অনেক নির্মম। সেই আগুনের তাপ 1000 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস। তো বুঝতেই পারছেন যে কতটা তাপমাত্রার মধ্যে এরা ফুলকে উঠেছে। এক একজনের হাত পা শরীর সব কিছু কিন্তু খসে খসে পড়েছে, মানে আলাদা আলাদা হয়ে গেছে। একটা বিমান, যুদ্ধ বিমান দুর্ঘটনা আমরা বলছি যে শুধুমাত্র দুর্ঘটনা। তো দুর্ঘটনা শুধুমাত্র দুর্ঘটনা বলে চালিয়ে দিলে হবে না। প্রতিটা দুর্ঘটনার পিছনে কিন্তু একটা অসচেতনতা থাকে। সেই অসচেতনতার গল্পটা কিন্তু আমি এখন আপনাদেরকে বলবো। আমার মেয়ের যে হাত বা শরীর গরম পানি দিয়ে পুড়ে গিয়েছিল সেটাতেও আমার অসচেতনতা ছিল। আমি নিজেরটা নিজেই বলবো। কারণ আমি যখন ওকে স্যুপ নুডলসটা খেতে দিয়েছিলাম তখন আমার উচিত ছিল এটা ঠান্ডা করে ওকে নিজে খাইয়ে দেওয়া। তারপর যদি ও এটা ধরতো কখনোই কিন্তু তার শরীরটা পুড়ে যেত না। সেটাই বলছিলাম যে একটা যুদ্ধ বিমান দুর্ঘটনায় সেটা অ্যাক্সিডেন্টে সেটা বিধ্বস্ত হয়েছে। কেন হয়েছে? এটা তো এমনিতেই হয়নি। নিশ্চয়ই অনেক আগের একটা বিমান ছিল আমার জানা মতে। এটা 1976 সালেই অকেজো হয়ে গিয়েছিল চীনা একটা বিমান, সেটা বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল। কেন এটা চেক করা হয়নি যে এটা চলবে কিভাবে বা এটা চললে দুর্ঘটনা হতে পারে? আর কেনই বা স্কুলের পাশে ট্রেনিং চলবে? খোলা জায়গা, নদী, সমুদ্র, পাহাড় কত কিছুই তো আছে। তো স্কুলের উপরে কেন হতে হবে এটা? তো যাই হোক, এগুলো দেখার পর আমি নিজেকে ঠিক রাখতে পারছি না কিছুতেই। তারপরেও কাজ করতে হবে। আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন তারা তো জানেন যে এই কাজগুলো রেগুলার করতে হয় বিদায় করছি, কিন্তু কোনোভাবেই হাত পা কিছুই আগাচ্ছে না। যতবার পত্রিকার খবরের কাগজে বা টিভিতে এই নিউজগুলো বা মোবাইলে দেখছি ততবার বুকটা কেঁপে উঠছে এবং কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। তো যাই হোক, আপনাদের কি অবস্থা অবশ্যই জানাবেন। যে পরিবারের 3 জন ছেলে মেয়ে মারা গেছে, তারপর আরও কিছু পরিবার আছে 2 জনই মারা গেছে। তো তাদের কথা ভাবলে আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না যে কি বলবো, কি করব। যাই হোক, এই তো কাজের ফাঁকে আলুগুলো ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিচ্ছি, কারণ এক্সট্রা গ্যাস যাতে খরচ না হয় সেই কারণে এই ভাতটা ফুটতে ফুটতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে এবং আমার কাজটা সহজ হয়ে যাবে, আপনাদেরও কাজ সহজ হয়ে যাবে। সেই কারণেই করা। এই তো আলুটা কিন্তু এখন আমি উঠিয়ে নিব এবং আপনাদের সাথে শেয়ার করে দেখাবো যে সেদ্ধ হয়ে গেছে এবং ভাতটাও কিন্তু প্রায় হয়ে গেছে।
এখন আলুটা উঠিয়ে ভাতটার মারটা গালিয়ে নিব। এতে করে কিন্তু এক কাজে আমার 2 কাজ হয়ে গিয়েছে। তো আগেকার আমাদের চাচিরা মারা এই কাজটাই করতো, কিন্তু কাঠি দিত না, মানে আলাদা আলাদা এক একটা আলু দিয়ে সিদ্ধ করতো। এতে করে ওঠাতে কিন্তু খুব অসুবিধা হতো। একটা কাঠির মধ্যে গেঁথে দেওয়ার কারণে এটা খুব সহজ হয়ে গেছে। তো যাই হোক, আবারও চলে আসি ওই কথা। আমার মেয়ে যখন পুড়ে গিয়েছিল আগুনে, তখন তার কষ্টটা আমি নিজের চোখের সামনে দেখেছি। তার হাতটা খুব ডিপে গিয়েছিল এবং এটা নিয়ে এখনো পর্যন্ত, সে প্রায় 7-8 মাস হয়ে গেছে, সুস্থ হয়নি। তার হাতটা এখনো অসুস্থ আছে। তারপর আমি আমার মেয়েকে একবার বার্ন ইউনিটে নিয়ে গেছিলাম, মানে বার্ন ইউনিট ইনস্টিটিউট যেটাকে বলে এখন, মানে অগ্নিদগ্ন যে রুগীগুলো ওখানে নেওয়া হচ্ছিল, ওখানে নিয়ে গিয়েছিলাম। ওখানে আমি যা দেখেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। আমি দেখলাম যে প্রত্যেকটা পোড়া রোগীকে কিভাবে ড্রেসিং করা হয়েছে। তারা কি করে, আপনার একটা চামড়া ছিলে ফেললে নিজে হাতে যেরকম হয়, ঠিক সেইভাবে কলার মতো এরা ছিলে ফেলে ওই চামড়াগুলো ছিলে, তারপর রক্ত পড়তে থাকে। সেই জায়গায় একটু মলম লাগিয়ে জাস্ট ড্রেসিং করে, তেমন কিছু না, জাস্ট শুধু ওই জায়গাটা মোছা দিয়ে একটা ব্যান্ডেজ পরিয়ে দেওয়া হয়। এই হলো চিকিৎসা। কাঁদতে থাকে আহাজারি। এদের আহাজারি দেখার পর আমি বলেছি আর কখনো আমি ওখানে যাব না। আমার মেয়েকে আমি যেভাবেই পারি বাসায় বসেই সুস্থ বা করব। যাই হোক, সব কিছুই আল্লাহর ইচ্ছা, আল্লাহর মতো সুস্থ হয়েছে। তারপরেও অনেক কিছু থাকে যেটা কখনো আসলে এটার সারা জীবন, এটা এই যে একের বের হচ্ছে বাচ্চাদের আহাজারি, এগুলো দেখার পর কি আর ঠিক থাকা যায়? আমি শুধু বসে বসে ওই মায়েদের কথা ভাবছি যাদের সন্তান হারানোর বেদনা, যাদের বাচ্চারা অগ্নিদগ্ন হয়ে কাতরাচ্ছে, তাদের মায়েদের মনের কি অবস্থা, এটা ভেবে আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। মনের এই অবস্থায় আসলে কোনো কাজই করা যাচ্ছে না, তারপরেও করতে হয়। আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু আইডিয়া শেয়ার করছি তার ফাঁকে ফাঁকে। এই তো আদা রসুন যাতে সহজে আপনারা ফ্রিজ থেকে বের করে অল্প তরকারি হলেও রান্না করতে পারেন, তার কারণে যদি বরফের আইস করা হয় যে ওই বক্সটা না থাকে, তাহলে ঠিক এইভাবে পলির ভেতরে রেখে তারপর আদা রসুনটাকে এভাবে একটু ভাগ ভাগ করে ডিপ ফ্রিজে রাখলে সেটা কিন্তু টুকরো টুকরো হয়ে যায় এবং সেটা বের করে রান্না করতেও খুব সহজ হয়। এই তো ঠিক এই অবস্থায় কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর একদিন পর বের করে আমি এটাকে টুকরো টুকরো অবস্থায় কিন্তু ডিপ ফ্রিজে রাখবো। কারণ অল্প একটু আদা রসুন লাগলে দেখা যায় সবগুলো ছুরি দিয়ে একটু করে করে বের করতে হয়। তো এভাবে করে রাখলে এটা কিন্তু খুব সহজে রান্না করা যায়। তো ঠিক এই অবস্থাতেই ভাগ ভাগ করে আবার ডিপ ফ্রিজে রেখে দিলে যখন লাগবে অল্প অল্প করে বের করে রান্না করা যায়, এতে অনেক সুবিধা হয় এবং গৃহিণীদের কাজ কিন্তু খুব দ্রুত। আমার 2টা বোনের ছেলে মাইলস্টোনে পড়তো, তো ওরা মেট্রিক পাস করলো মাত্র। যদি ইন্টারে ভর্তি হতো বা আরও নিচু ক্লাসে থাকতো, হয়তো ওই দিন ওইখানেই থাকতো। যাই হোক, তো আমি কি আর বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। ওই মায়েদের আহাজারি এবং টিচারদের মৃত্যু আসলে সহ্য করার মতো না। এই তো চা পাতার পাতিলটা অনেক দাগ লেগে গেছে। চা পাতার পাতিলের যে কোনো দাগ দূর করতে চাইলে যে চায়ের পাতিলে দাগ থাকে সেটাতে অল্প ডিটারজেন্টের গুঁড়া এবং দাঁত মাজার যে সাদা পেস্টগুলো আছে সেগুলো লাগিয়ে 5 মিনিট রেখে ঘষে নিলেই এটা অনেক বেশি পরিষ্কার হয়ে যায় এবং চায়ের পাতিলের যে কোনো কালো দাগ কিন্তু দূর হয়ে যায়। সেই কারণেই এটা আপনাদের সাথে শেয়ার করা, আপনারা ট্রাই করতে পারেন। এবার যাই হোক, চলে আসুন আবার আরেকটা কথায়, যে কথাটা আমার অনেক বেশি মানে মানুষের প্রতি ঘৃণা জন্মিয়ে দিয়েছে। সেটা হলো, যেদিন এই ঘটনাটা হয়েছিল সেই দিন নাকি পানির দাম 500 টাকা রাখা হয়েছে একটা বোতলের। 2 লিটার একটা বোতলের পানির দাম কি 500 টাকা হয় কখনো? এটা কতটা অমানবিক! এই টাকা দিয়ে ওরা কি করবে বলেন তো? এই টাকা কি কখনো ওরা এটা দিয়ে বড়লোক হতে পারবে না? অনেক বেশি উপকার হবে। অথচ ওই পানির বোতলটা যদি টাকা ছাড়াই ওই দিন বা অল্প টাকায় সুলভ মূল্যে দিত, তাহলে মানুষের জীবনটা কত সহজ হয়ে যেত। সেই সাথে দেখা যায় যে রিক্সা ভাড়া, গাড়ি ভাড়া, অ্যাম্বুলেন্স ভাড়া সব কিছুই কিন্তু ডাবল করা হয়েছিল। তো এটা আসলে কোনো প্রকার মেনে নেওয়ার মতো না, এতটা অমানবিক মানুষ হয়ে গেছে। তো আমার বোনের ছেলে যেহেতু ওই স্কুলে পড়তো, তো ওই দিন ওই ঘটনাস্থলে আমরা পাঠিয়েছি যেন যদি রক্ত লাগে দেওয়া যায়। তো ও যাওয়ার পরে দেখছি কি এতটা সাংবাদিক আর মোবাইলে ভিডিও করছে লোকজন,
ওনাদের বেড়ে অ্যাম্বুলেন্স কিন্তু বের হতে পারছে না। তো কেন রে ভাই, আপনাদের এত ভিডিও এত খবর পরেও তো করা যাবে, আগে ওদের জীবন। তো এরা কি করলো, এই অ্যাম্বুলেন্সগুলো তো আমার বোনের ছেলেরা বলল যে আমরা রক্ত দিতে চাই, কোনো প্রকার হেল্প লাগলে আমাদের বলেন। তো ওই পাশের যে নিরাপত্তা কর্মী বা রক্ষাকর্মী আছে, ওনারা বলল যে কিচ্ছু লাগবে না, আপনারা শুধু হাতে হাত দিয়ে ব্যারিকেড করেন যেন সাংবাদিকরা কোনো প্রকার বাধা দিতে না পারে, অ্যাম্বুলেন্সগুলো যেন হসপিটালে যেতে পারে। আর বলবো, মানুষের ভেতরে কবে যে মনুষ্যত্ব আসবে কিছুই বলার নেই। যাই হোক, সব মিলিয়ে মন মানসিকতা খুবই খারাপ আছে। আমি জানি আপনাদেরও খারাপ লাগছে, কারণ আমরা সবাই মানুষ, মানুষ মানুষের জন্য। তো এতটা খারাপ পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরতে হবে। তো যাই হোক, সব কিছুর জন্য অবশ্যই আমাদের সচেতনতা প্রয়োজন। অনেক বেশি সচেতনতাই পারে আমাদের ছোট ছোট প্রাণ এবং মানুষের মূল্যবান জীবন রক্ষা। যাই হোক, যারা হসপিটালে এখনও চিকিৎসাধীন আছে এক এক করে সবাই কিন্তু মারা যাচ্ছে। তারপরেও সেটা কি হলো যে আমাদের পক্ষ থেকে এটার কোনো গণনাই দেওয়া হচ্ছে না, খুব অল্প সংখ্যক দেওয়া হচ্ছে। আজকের আকাশে বাতাসে সব কিছুতে কেমন জানি অন্ধকার, কান্নার একটা আওয়াজ শোনা যাচ্ছে। কারো মনে শান্তি নেই, কারো পরিবারে শান্তি নেই, সব কিছু মিলিয়ে খুবই খারাপ অবস্থা। তার মধ্যেও আমাদের ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, সব কিছু চালিয়ে যেতে হবে, এটাই বাস্তবতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।